গত কয়েকদিন ধরে ভারতবর্ষে যে খবরটি সংবাদ মাধ্যমে প্রথম সারির সংবাদ মাধ্যমে উঠে এসছে তার মধ্যে একটি তো নিশ্চয়ই আপনারা জানেন, সোনম ওয়াংচুকের খবর, যিনি নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, অনশনে ছিলেন, তারপরে তাকে ভারত সরকার তুলে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। দ্বিতীয় যে খবরটা গোটা ভারতবর্ষকে তোলপাড় করে দিয়েছে তা হলো ইসরো থেকে 100 থেকে 120 জন বিজ্ঞানী, কেউ প্রথম সারির বিজ্ঞানী, কেউ ডিস্টিংগুইশড বিজ্ঞানী, কেউ মিডিয়াম লেভেল বিজ্ঞানী বা কেউ টেকনিশিয়ানস, তারা একসাথে ইসরো থেকে পদত্যাগ করেছে। হঠাৎ করে এই পদত্যাগের হিড়িকটা কেন ইসরোর মতো একটা সংস্থা থেকে হচ্ছে, ভারতবর্ষের প্রথম সারির একটা সংস্থা, এবং এই পদত্যাগ যে 100 থেকে 120 জনে থামবে না, ভবিষ্যতে আরও অনেক বিজ্ঞানী, আরও অনেক টেকনিশিয়ানস তারা যে এই পদত্যাগের দিকে পা বাড়িয়ে রেখেছে তা এক প্রকার নিশ্চিত করেছে আমাদের ভারত সরকার। আপনারা প্রশ্ন করতেই পারেন, কেন হঠাৎ করে ইসরোর মতো একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন থেকে তারা পদত্যাগ করছে? কয়েক বছর আগে যেখানে ইসরোর মতো একটি সংস্থায় কাজ করার জন্য, চাকরি পাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হতো বড় বড় বিজ্ঞানীদের, সেখানে কেন চাকরি পেয়েও সেই চাকরিকে লাথি মেরে বেরিয়ে আসছে ভারতবর্ষের বড় বড় বিজ্ঞানীরা? এখানেই আসে ভারতবর্ষের প্রাইভেট সংস্থাদের এই বাজারে স্যাটেলাইট মার্কেটে পা দেওয়া। 4-5 বছর আগে সরকার স্যাটেলাইট বিজনেসে তাদের রাস্তা খুলে দিয়েছিল এবং এটা আজকের দিনে সরকারের কাছেই বুমেরাং হয়ে ফিরছে। এই বিভিন্ন সংস্থা, যেমন ধরুন অগ্নিকুল, যেমন ধরুন স্পেস এক্স, যেমন ধরুন পিক্সেল, যেমন ধরুন স্কাইরুট ইত্যাদি ইত্যাদি, যে প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট প্লেয়াররা তারা এই মার্কেটে নেমেছে, তাদের পেছনে আছে বিলিয়নিয়ার্স থেকে মিলিয়নিয়ার্সরা। তাদের ফান্ডের কোনো অভাব নেই। তাই যে বিজ্ঞানীরা ইসরোতে কয়েক লক্ষ টাকার বিনিময়ে চাকরি করতেন, তাদেরকে দ্বিগুণ কিংবা তারও বেশি স্যালারি দিয়ে এই প্রাইভেট সংস্থারা তারা কিনে নিচ্ছে, তাদেরকে আরও ভালো প্যাকেজ অফার দিচ্ছে। অনেক বিজ্ঞানীরা মনে করছেন ইসরোতে কাজ করার সময় স্যালারি প্যাকেজ ভালো নয়, ওয়ার্ক কালচার ভালো নয়, কিংবা তাদের পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট তাদের মনের মতো নয়। তখন এই মার্কেটে যেসব প্রাইভেট ইনস্টিটিউশনরা এসছে, তারা এমন এমন প্যাকেজ নিয়ে এদের সামনে আসছে, এই বিজ্ঞানীরা ইসরো থেকে চাকরি ছেড়ে দেওয়ার আগে একবারও ভাবছেন না। আর ঠিক এইখানে ওই ব্রেন ড্রেনের কনসেপ্টটা আসে। আগেকার দিনে আমরা দেখতাম ভারত থেকে পড়াশুনো করে, ভারতে জন্মে, ভারতে পড়াশুনো করে বিদেশে গিয়ে মানুষ চাকরি করছে এবং তারা বড় বড় চাকরি করছে, কারণ ভারতে চাকরির সুযোগ প্রায় নাইর বরাবর ছিল। কিন্তু এখন এই ব্রেন ড্রেনটা একটু অন্যরকম হচ্ছে। কি না, ভারতের ইসরোর মতো একটা ইনস্টিটিউশনে কাজ ছেড়ে দিয়ে প্রাইভেট প্লেয়ার্সদের হয়ে এই বিজ্ঞানীরা এখন কাজ করছেন। এবং এই ব্রেন ড্রেনের সবচেয়ে বড় এক্সাম্পল আপনারা নিশ্চয়ই সুন্দর পিচাইয়ের নাম শুনেছেন, গুগলের সিইও, যিনি ভারতে থাকলে হয়তো ভারত তাকে কি দিতে পারতো আমরা জানি না, কিন্তু উনি ভারতকে কত কিছু দিতে পারতেন, তার বিনিময়ে উনি এখন বাইরের দেশে, আমাদের নিজের দেশের সন্তান এখন বাইরের দেশে এখন কোটিপতি হয়ে তিনি নিজের জীবনযাপন করছেন। যখন এই স্যালারির কথা উঠলো, আপনাদের বলে রাখি, 7th পে কমিশনের পরে একটা ইসরোর মিডিয়াম লেভেল বিজ্ঞানী তারা প্রায় বছরে ওই 12 থেকে 13 লাখ টাকা পায়, মাসিক ইনকাম 1 থেকে 1,20,000 মতো। আর যারা ডিস্টিংগুইশ, যারা খুব অভিজ্ঞ বিজ্ঞানী, যাদের বয়স প্রায় 40 থেকে 45 বছর পেরিয়ে গেছে, তাদের স্যালারি হাইয়েস্ট 2 থেকে 2.5 লাখ টাকা, অর্থাৎ ওই বছরে খুব বেশি হলে 30 লাখ 32 লাখ টাকা তাদের প্যাকেজ। কিন্তু সেইখানে এই স্কাইরুট বলুন, কিংবা অগ্নিকুল বলুন, কিংবা পিক্সেলের মতো প্রাইভেট কোম্পানিরা তারা 2 গুণ থেকে 2.5 গুণ অফার করছে। যে মিডিয়াম লেভেল ইঞ্জিনিয়াররা 12 লাখ টাকা পেতেন বছরে, তাদেরকে 20 লাখ 25 লাখ টাকা তাদেরকে প্যাকেজ দেওয়া হচ্ছে। আর এই মিডিয়াম লেভেল ইঞ্জিনিয়ার্সরাও দেখছেন, ওনারা 1 বছরে থেকে একটা প্রাইভেট ইনস্টিটিউশনে যা টাকা কামাতে পারবেন, তা হয়তো ইসরোতে থেকে সারা জীবনেও ওই টাকাটা ইনকাম করতে পারবেন। এবং আপনারা জানলে অবাক হবেন কি কি প্যাকেজ এর সাথে, এই স্যালারির সাথেও দেওয়া হয়। এর সাথে একটা বড় ঘর, বড় বাড়ি, বড় বাংলো, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যেহেতু এরা একটা প্রাইভেট ইনস্টিটিউশন, এরা একটা তাদের শেয়ারের একটা অংশ, কোম্পানির একটা শেয়ার এই বিজ্ঞানীদের তাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং লং টার্মে এই শেয়ারটা একটা বিজ্ঞানীকে প্রায় মিলিয়নিয়ার অবধি বানাতে পারে। এবং এই রকম অফারকে কোনো বিজ্ঞানী ছেড়ে দিয়ে
ইসরোয় পড়ে থাকতে চান না। 20 বছর 22 বছর ঘেসে পিটে ইসরোর মতো ইনস্টিটিউশনে যে স্যালারি নিয়ে ওরা রিটায়ারমেন্ট করবেন, কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে প্রথম 2 বছরেই ওই টাকাটা কামিয়ে নিতে পারেন একটা মিডিয়াম লেভেল একজন বৈজ্ঞানিক। তাহলে আমাদের কি এখন ওই বিজ্ঞানী, এই অ্যাস্ট্রোনট তাদেরকে দোষ দেওয়া উচিত? ইসরোর মতো একটা সংস্থা পিছিয়ে যাচ্ছে, এই দোষটা কি ওই বিজ্ঞানীদের দেওয়া উচিত? নিশ্চয়ই না। একজন সারা জীবন তার মেধা, তার সততা দিয়ে পড়াশুনো করার পরে যদি সে মনে করে তার পরিবারের জন্য একটা ভালো কোম্পানিতে চাকরি পাচ্ছে, সে সুইচ করতে পারে, তাতে এই বৈজ্ঞানিকরা দেশদ্রোহী হয়ে যান না। আমি অনেক জায়গায় দেখছি অনেক একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা তারা এই বৈজ্ঞানিককে দেশের হিতে কাজ করে না বলে তাদেরকে দেশদ্রোহী বলে ট্যাগ করে দিচ্ছে। অর্থাৎ দেশদ্রোহী এখন বাজারে বেরালেই কম দরে আপনাকে খাইয়ে দেওয়া হবে। এরা একটা সিকিউরড লাইফ চায়, এরা একটা সুন্দর জীবন চায়। সুন্দর পিচাইরা তো আর দেশদ্রোহী নয়, কারণ তারা ভারতে চাকরি করেননি। আমরা ইসরো কত টাকাই বা বাজেটে তার জন্য ইসরোর জন্য অ্যালট করা থাকে, ওই টাকায় কিছুই হয় না। তারপরেও আমাদের দেশের এই রেয়ার ট্যালেন্ট তারা মঙ্গলযান, চন্দ্রযান ইত্যাদি বড় বড় মিশনকে এই অল্প টাকায় সাকসেসফুল করে দেখিয়েছে। এই বিজ্ঞানীরা আর যাই হোক দেশদ্রোহী নয়। আমি সারা জীবন মেধার সাথে, পরিশ্রমের সাথে যদি পড়াশুনো করি এবং চাকরি করতে গিয়ে যদি দেখি কেউ আমাকে বেটার অপরচুনিটি দিচ্ছে, কেউ বেটার লাইফস্টাইল দিচ্ছে, কেউ বেটার প্যাকেজ দিচ্ছে, আমি নিশ্চয়ই সেই জায়গা, সেই অপরচুনিটিকে বেছে নেব আমার ভবিষ্যতের কথা মাথায় রেখে, আমার পরিবারের ভবিষ্যতের কথা মাথায় রেখে। আর সরকার যখন প্রাইভেট প্লেয়ারকে, শিল্পপতিদের, পুঁজিপতিদের এই মার্কেট খুলে দিয়েছে, তার আগে এই পুঁজিপতিদের জন্য একটা আলাদা করে রেগুলেশনস তৈরি করা দরকার ছিল, সেটা এই সরকার করেনি। এখন এই সরকার তারা কি করছে না, নতুন করে রেগুলেশন তৈরি করছে, কঠোর রেগুলেশন, যাতে কেউ ভবিষ্যতে না পদত্যাগ করতে পারে, যেন কেউ আগামীতে না ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে পারে। আপনারা ভেবে দেখুন, একটা সরকার যার কাজ হওয়া উচিত ছিল এদেরকে আরো বেটার প্যাকেজ দেওয়া, এদেরকে আরো লোভনীয় প্যাকেজ দেওয়া, এই প্রাইভেট ইনস্টিটিউশনের থেকে আরো বেটার কিছু দেওয়া, বেটার ওয়ার্ক কালচার দেওয়া, সেখানে একটা সরকার সাঁড়াশির মতো এই বিজ্ঞানীদের চেপে ধরে রেখেছে। তাহলে ভাবুন, এরকম যদি রুল একটা সরকার ইসরোর মতো একটা ইনস্টিটিউশনে তৈরি করে দেয়, আগামীতে ভবিষ্যতের কোনো ছেলে মেয়ে যারা আইআইটিতে পড়ছে, যারা এনআইটিতে পড়ছে, তারা এই ইসরোর মতো ইনস্টিটিউশনে ভবিষ্যতে পা রাখবে কিনা, নাকি তারা প্রথমেই তাদের কেরিয়ারের শুরুতেই এই প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে বেছে নেবে? তাহলে আগামীতে ইসরোতে কারা কাজ করবে? নরেন্দ্র মোদী আর অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানরা? একটা সরকার এত বেহায়া হতে পারে যে এই ঘটনাকে জাস্টিফাই করে বলছে এরকম আসা যাওয়া তো লেগেই থাকবে, পুরনোরা যাবে, নতুনরা আসবে, এটা তো হতেই থাকবে, এটা হতে থাকবে। আর যদি এটা সত্যি হতে থাকে, তাহলে কেন আপনাকে কঠোর নিয়ম এদের জন্য আনতে হচ্ছে এই প্রথমবারের জন্য? নেতারা পার্লামেন্টে বসে 13 টাকায় চিকেন বিরিয়ানি খাবে, আর আমাদের দেশের বৈজ্ঞানিকরা, আমাদের দেশের অ্যাস্ট্রোনটরা তারা বেটার প্যাকেজ পেতে পারবে না। তারা যদি চাকরির খোঁজে বেটার প্যাকেজ খুঁজতে যায়, তাদেরকে দেশদ্রোহী ট্যাগ দিয়ে দেওয়া হবে। এই বিজ্ঞানী, এই শিক্ষক, এই ডাক্তার, এই নার্স, এই ইঞ্জিনিয়ার, এরাই আমাদের দেশের ব্যাকবোন, এরাই আমাদের দেশের শিরদাঁড়া। আর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা পদক্ষেপ, এমনকি কৃষক অবধি, প্রত্যেকটা দিন এদেরকে সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে, এদেরকে নিজেদের অধিকার আদায়ের লড়াইতে দিনরাত পড়ে থাকতে হচ্ছে। রাস্তায় ইঞ্জিনিয়াররা, সোনম ওয়াংচুকের মতো ইঞ্জিনিয়াররা, তারা রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে গিয়ে পুলিশ তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। হবু চিকিৎসকরা গলায় দড়ি দেন। এদেশে ফার্মার্স লয়ের এগেনস্টে কথা বলতে গিয়ে কৃষকদের প্রাণ দিতে হয়। এই দেশে কেন সুন্দর পিচাইরা থাকবেন বলুন তো? কি দিচ্ছে এই সরকার আমাদেরকে? শুধু মহান 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 আমার দেশ মহান করে গেলাম, একটা করে রাম মন্দির তৈরি করে দিলাম, 3000 কোটি টাকার স্ট্যাচু তৈরি করে দিলাম, আর ইসরোর প্রজেক্টে টাকা দিতে পারলাম না। এই করে আমরা আমাদের দেশকে মহান করব। আমরা 971 কোটি টাকা দিয়ে নতুন পার্লামেন্ট হাউস তৈরি করতে পারি, কিন্তু আমরা আমাদের বিজ্ঞানীদের সরকারি ইসরোর মতো ইনস্টিটিউশনে আটকে রাখার জন্য তাদের প্যাকেজ বাড়াতে পারি না, তাদের স্যালারি বাড়াতে পারি না। প্রাইভেট ইনস্টিটিউশনকে আমরা খেলানোর জন্য মাঠে ঢুকাতে পারি, কিন্তু তাদেরকে ইসরো কম্পিট করতে পারে না। মাত্র 13,700 কোটি টাকা বরাদ্দ করা হয় ইসরো কিংবা অন্যান্য বৈজ্ঞানিকদের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য, সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, প্রায় 8,96,000 কোটি টাকা সরকার এবছর বরাদ্দ করেছে শুধু মানুষকে ফ্রি বীজ দেবে বলে।
ওই লাডলি বেহান যোজনা কিংবা আরও যা যা যোজনা আছে, কিংবা সরকার আকাশ থেকে প্রত্যেক সোমবার, ওই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আমাদের মাথায় ফুল ছুড়বেন, তার জন্য টাকা বরাদ্দ হতে পারে। কিন্তু আমাদের দেশের ডিস্টিংগুইশড যারা বৈজ্ঞানিক তাদেরকে ধরে রাখতে পারে না এই ইসরোর মতো সংস্থা, এই ভারত সরকার। এই সরকারের কাজটা হয়ে দাঁড়িয়েছে দুটো মন্দির তৈরি করো, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করো, দুটো জায়গার নাম পরিবর্তন করো, কে সোমবার কি খাবে, কে মঙ্গলবার কি খাবে সেইটা ঠিক করো, কে লিভিনে থাকবে, কে লাভ জিহাদ করবে এইটা ঠিক করো, আর রাস্তায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনটস সবাই বসে থাকবেন তাদের অধিকার লড়াইয়ের জন্য। 2021 থেকে 2026 এই 5 বছরে 93 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে এই নিটের কারণে। তারপরেও এই সরকার কোনো টু শব্দ করে না। তারপরেও এই ছেলেমেয়েরা যদি নিজের যোগ্যতায় যদি কোনো বড় জায়গায় যেতে চায়, ভালো প্যাকেজ নিতে চায়, তাদেরকে দেশদ্রোহী ট্যাগ দিতে হবে। নেতা মন্ত্রীরা হেলিকপ্টার করে ঘুরবেন। রাম মন্দির থেকে টাকা চুরি করা একটা সামান্য ড্রাইভার কয়েকদিনে কোটিপতি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের দেশের বৈজ্ঞানিকদের, প্রথম সারির বৈজ্ঞানিকদের কোটিপতি হতে গেলে কয়েক বছর, কয়েকটা জন্ম লেগে যায়। এই দেশকে কারা শোধরাবে? আর এই দেশকে যারা শোধরানোর স্বপ্ন দেখে তাদেরকে সোনাম ওয়াংচুকের মতো 21 দিন 22 দিন অনশনে বসতে হয়, আর তারপরে পুলিশরা চ্যাংদোলা করে নিয়ে হাসপাতালে ফেলে দিয়ে আসে। সরকার কোনো পদক্ষেপ নেয় না, সরকার একটা টু শব্দ করে না, এই নিয়ে কোনো মিডিয়া কথা বলে না। মিডিয়া কথা বলবে কোথায় রাম মন্দির তৈরি হলো, কোথায় হুমায়ুন একটা বাবরি মসজিদ তৈরি করবে, এই নিয়ে আপনাদেরকে মাতিয়ে রাখা হবে। আগামী প্রজন্মটা কোথায় যাচ্ছে, কি তৈরি হচ্ছে একবার ভাববেন। দেশের বিজ্ঞানীরা দেশ ছাড়ছে, দেশের ছেলেমেয়েরা বাইরে গিয়ে পড়াশুনো করছে। এই দেশটা আমরা একটা জম্বিদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর জম্বিদের একটা বিশেষত্ব থাকে জানেন, এই জম্বিরা একদিন মানুষের রক্ত খেতে খেতে যেদিন মানুষ থাকবে না, এরা নিজেদের রক্তটাও চুষে খাবে। সেদিন এদের জন্য বলার আর কেউ থাকবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।